লাগামহীন দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, হুমকির মুখে রাজধানীর জনজীবন। এই পানি আমরা নিজেও খাইছি, এখন তো ওই পানি নাই। এই পানি মনে হয় এক গ্লাস পানি খেলে ডেড হয়ে যাবো শেষ। আগে কত মাছ দেখি, ধরছি টাকি মাছ, হিং মাছ, অনেক কিছুই নেই। মাছ তো দূরের কথা, আত্রা দিলে আত্রা মনে করেন নাকের মুখে নেওয়া যায় না। ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কোনো উদ্যোগ, তৎপর হওয়ার তাগিদ। বিভিন্ন কলকারখানা, ওষুধ ফ্যাক্টরি যে বর্জ্য, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের অবস্থান নদীকে নিয়ে অত্যন্ত কঠিন। ট্যানারির ক্ষেত্রে সরকার যে অবস্থানটা নিতে বাধ্য হয়েছে আদালতের আদেশের ফলে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আদালতের আদেশ থাকুক বা না থাকুক, দেশের আইন মেনে চললে কিন্তু একই রকম ব্যবস্থা সরকার নিতে বাধ্য। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উৎক্ষেপণ হলো ভারতের সাউথ এশিয়ান স্যাটেলাইট। নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে শেখ হাসিনা বললেন, ভূমিকা রাখবে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের 4 বছরেও শুরু হয়নি অর্ধ শতাধিক মামলার বিচার, শেষ হয়নি বেশিরভাগ মামলার তদন্ত। একদলীয় শাসন কায়েমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে স্কুলে নিয়ে কিশোরী গণধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার। টাঙ্গাইলে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আটক, বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী। এবং পরীক্ষার খাতা মূল্যায়নের নতুন পদ্ধতিতে মানোন্নয়ন হবে শিক্ষার্থীদের, মূল্যায়িত হবেন পরীক্ষকও, শিক্ষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ। অবশেষে সফলভাবে উৎক্ষেপণ হলো বহুল আলোচিত সাউথ এশিয়ান স্যাটেলাইট। বাংলাদেশ সময় বিকেল 5টা 27 মিনিটে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। 2014 সালে সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানায় ভারত। তবে পাকিস্তান যুক্ত না হওয়ায় সার্ক স্যাটেলাইটটির নাম পরিবর্তন করে রাখা হয় সাউথ এশিয়ান স্যাটেলাইট। স্যাটেলাইটটির 12টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সরকার প্রধান যুক্ত ছিলেন ভিডিও কনফারেন্সে। 6 দেশের সরকার প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন নরেন্দ্র মোদী। সাউথ এশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আন্তদেশীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেন তিনি। একই সময়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ স্যাটেলাইট। Is to secure growth, development and peace for our people and communities. And I am convinced that when we join hands and mutually share the fruits of knowledge, technology and growth, we can speed up our development and prosperity. Launching of this satellite will change the face of South Asia. With this, we have expanded our connectivity from land, water and air to space. I am sure that cooperation in space will definitely lead us to the ambitious technological enhancement for the benefit of the region. I also hope that the South Asia satellite will open up a new horizon of cooperation in this particular area in the coming days. কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন ও 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে
স্থানীয় প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কুল ঘেঁষে নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের জন্য শনিবার সকালে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে মোট 10টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নতুন 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আমরা সরকারি সকল ধরনের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ আমরা একত্রে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার সফর সুন্দর হবে, সার্থক হবে। দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2.5 বছর পর আবার নতুন করে আমাদের আহ্বানে, আমাদের দাওয়াতে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমন করতেছেন। এই আগমনকে আমরা মনে করছি কক্সবাজারের উন্নয়নের যে একটা জোয়ার বয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করছি। 2021 সালে যে মধ্য আয়ের বাংলাদেশ, 41 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেটি একটি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেটির মূল প্রাণকেন্দ্র হিসাবে কক্সবাজার এটির নেতৃত্ব দিবে সেই উন্নয়ন কর্মকাণ্ডের। জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে সাকসেসফুলি নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারব। সরকারের টানা দুবারের ক্ষমতায় কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর 7ম সফর। এর আগে 2014 সালের 23শে ফেব্রুয়ারি সবশেষ এখানে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সময় সংবাদ, কক্সবাজার। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের 4 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার শুরু হয়নি অর্থ শতাধিক মামলার। 13 দফা দাবিতে 2013 সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন হেফাজত নেতাকর্মীরা। কিন্তু নির্ধারিত সময়ে সমাবেশ শেষ না করে চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। ওই ঘটনায় বর্তমানে প্রক্রিয়াধীন 53টি মামলার মধ্যে মাত্র 4টির অভিযোগপত্র তৈরি হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিক্রমে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক হেফাজত কর্মী। মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে সন্ধ্যায় তাদের উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। কয়েক ঘণ্টা পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা মতিঝিল ও আশপাশের এলাকা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় বহু দোকানপাট ও সরকারি ভবনেও। এসব ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কয়েক হাজার হেফাজত নেতা কর্মীকে আসামি করে পুলিশ 64টি মামলা করে। পুলিশের দেয়া তথ্যমতে ওই ঘটনায় বর্তমানে বিভিন্ন থানায় 53টি মামলা রয়েছে, যার মধ্যে অভিযোগ গঠন হয়েছে মাত্র 4টির। অধিকাংশ মামলাগুলোই এখন পর্যন্ত তদন্তাধীন। প্রচুর সংখ্যক মানুষের আগমন ঘটেছিল, তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলোর সাথে কোন ঘটনাটি ঠিক কারা সংগঠিত করেছে সেটি সুনির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টে ঘটনার দিন পুলিশের অভিযানে 61 জন হেফাজত কর্মী নিহতের কথা বলা হলেও পুলিশ জানায় ওই দিন রাজধানীতে 13 জন নিহত হন, কিন্তু নিহতের সংখ্যা নিয়ে কথা বলতে রাজি হননি হেফাজত নেতারা। তবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে অভিযোগ করে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আমরা মনে করি ওই মামলাগুলি ছিল মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলি সরকার আত্ম উপলব্ধি থেকেই অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এদিকে মতিঝিলে ওই দিন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল তাদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। যারাই সন্ত্রাসী রাজের সাথে যুক্ত থাক না কেন তাদের বিচার হোক, এটি আমরা চাই। সুতরাং আমরা আশা করব যে এই মামলাগুলোর চার্জশিট খুব সহসা হয়ে যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর সে ঘটনা আজও ভুলতে পারেন না পুড়ে যাওয়া সেই দোকান মালিকরা। পশম দাঁড়ায় যায়, এখনো তো এটা আতঙ্ক এখনো সবার মনে কাজ করে। ঠিক সন্ধ্যা কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে, একদল লোক হেমলেট পরিধান করে এসে দোকানে একটা পারে একটু ম্যাচ ধরাই দিয়েছে। পুরো দোকানে এক এক করে সব দোকান ধরে গেলাম। 22টা দোকান আমাদের অগ্নিসংযোগ হয়েছে এখানে। মুসলমান হবে যে কোরআনের উপরে যে যারা নাকি আক্রমণ করছে, যারা নাকি কোরআনকে ক্ষতিগ্রস্ত করছে, তারা কোন ধরনের মুসলমান হতে পারে? হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিউ ইয়র্কে সরকারি হাসপাতালে কাগজপত্রহীন অভিবাসীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা। বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি।
দীর্ঘদিনের লাগামহীন দূষণে বিষাক্ত বর্জ্যের নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা। এই নদী একদিকে দূষিত করছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে রাজধানীর জনজীবনকে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারি বন্ধের বিষয়টিকে নদী রক্ষায় বড় সাফল্য দাবি করলেও অন্যান্য উৎসের দূষণ রোধে সংশ্লিষ্ট টাস্কফোর্সের নেই কোনো কার্যকর উদ্যোগ। এ অবস্থায় ভয়াবহ বিপর্যয়ের আগেই এই নদীকে দূষণমুক্ত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিনরাত এভাবেই বিষাক্ত রাসায়নিক বর্জ্য পড়ছে বুড়িগঙ্গায়। অসহায় নদী বছরের পর বছর নীরবে এই বিষাক্ত বর্জ্য বুকে ধারণ করে ক্রমেই যেন বিপন্ন করে তুলছে নিজের অস্তিত্বকেই। বিভিন্ন সমীক্ষা মতে প্রতিদিন 178টি নালামুখ দিয়ে সায়ানাইড, মার্কারি, সীসাসহ 62 ধরনের ক্ষতিকারক রাসায়নিকযুক্ত শিল্পবর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সেই সাথে মিশছে গজ, ব্যান্ডেজ ও অ্যান্টিবায়োটিক সহ হাসপাতালের বর্জ্য। এভাবে বিপুল পরিমাণ বর্জ্য অবিরাম নদীতে যোগ হয়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দূষণ। এই পানি আমরা নিজেও খাইছি, এখন তো ওই পানি নাই। এই পানি মনে হয় 1 গ্লাস পানি খেলে ডেড হয়ে যাবো শেষ। আগে কত মাছ দেখছি, ধরছি চাকি মাছ, হিং মাছ, অনেক কিছুই নেই। মাছ তো দূরের কথা, আত্রা দিলে আত্রা মনে করেন নাকের মুখে নেওয়া যায় না। অতি দূষণে বহু আগেই বদলে গেছে পানির রং, শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। বিশেষজ্ঞদের মতে এই বিষাক্ত পানি মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণের জন্য যেমন অন্তরায়, তেমনি ব্যবহারেরও অনুপযোগী। তবু প্রয়োজনের তাগিদে দৈনন্দিন কাজে এই নোংরা পানি ব্যবহার করছে কিছু মানুষ। বাবুবাজার গোসল করতে লাগে 10 টাকা, মাসে 300 টাকা জায়গা অলরেডি। কত টাকা রোজগার করি? বড় বড় মাথা যারা আছে তারা তো মাথা কামায় না, আমরা কি কামাবো? আমার সাধারণ জনগণ, আমার ভোগান্তি শেষ নাই। বুড়িগঙ্গার এই মারাত্মক দূষণের 40% জন্য হাজারীবাগের ট্যানারি শিল্পকে, আর বাকি 60% জন্য অন্যান্য শিল্প কারখানা, পয়ঃবর্জ্য, আবাসিক বর্জ্য ও নৌযান বর্জ্যকে দায়ী করা হয়। 60% মধ্যে দৈনিক 90,000 ঘনমিটার শিল্প বর্জ্য, 12.5 লাখ ঘনমিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য, 4,500 টন আবাসিক আবর্জনা ও প্রায় 40,000 ঘনমিটার নৌযান বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সম্প্রতি ট্যানারি স্থানান্তর হয়ে যাওয়ায় এই শিল্পের 21,000 ঘনমিটার বর্জ্য ফেলা বন্ধ হয়েছে। বাকি বর্জ্য নিয়ন্ত্রণে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও এই মুহূর্তে দৃশ্যত কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের। বিভিন্ন কলকারখানা, ওষুধ ফ্যাক্টরি যে বর্জ্য, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়াসার একটা প্রকল্প আছে, পরিবেশ মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে। সরকারের অবস্থান নদীকে নিয়ে অত্যন্ত কঠিন, এটা সরকার প্রমাণ করেছে হাজারীবাগ ট্যানারি দিয়েই। দূষণে জড়িত অন্যান্য শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এখনই সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। ট্যানারির ক্ষেত্রে সরকার যে অবস্থানটা নিতে বাধ্য হয়েছে আদালতের আদেশের ফলে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আদালতের আদেশ থাকুক বা না থাকুক, দেশের আইন মেনে চললে কিন্তু একই রকম ব্যবস্থা সরকার নিতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের ঢাকা কতটা বসবাসযোগ্য হবে তার অনেকটাই নির্ভর করছে সামনের দিনগুলোতে বুড়িগঙ্গার দূষণ কমে আসবে নাকি আরো বাড়বে তার উপর। ঢাকার পুরাতন বাসিন্দাদের মতে আজ থেকে 50-60 বছর আগেও স্বচ্ছ জলের স্রোতস্বিনী নদী ছিল এই বুড়িগঙ্গা। এখন নেই স্রোত, নেই স্বচ্ছ জল। পরিবেশবিদরা বলছেন এই নদীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে যেমন উদ্যোগী হতে হবে, সাধারণ মানুষকেও তেমনই হতে হবে সোচ্চার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কেরানীগঞ্জে এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী জানান, গণবিরোধী কোনো সড়ক পরিবহন আইন সংসদে পাশ হবে না। চালকদের ওভারটাইম খাটিয়ে মানসিক ও শারীরিক ভারসাম্য নষ্ট না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি এ বছরের সেরা তামাশা। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে দুর্নীতির অপবাদ, ভুক্তের মুখে রাম রাম ধ্বনি ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ দুর্নীতি করে পালায়নি, পালিয়েছে বিএনপি। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তস্রোতের উপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছে।
প্রধান বিচারপতির বক্তব্যে স্পষ্ট হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হাসপাতালে দলের অসুস্থ এক নেতাকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। আগামী 10 তারিখে আপনার ভিশন 2030-র উপরে আমাদের চেয়ারপারসন একটি প্রেস কনফারেন্স করবেন। একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা 1975 সালে করেছিল পাকশাল, সেটাই একটু ভিন্নভাবে তারা একইভাবে তারা চালাচ্ছে, এখন সেভাবেই তারা দেশ পরিচালনা করছে, যেটা এই দেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না। সন্ধ্যার সময় আরো থাকছে। নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণ ও খুনের মামলার 4 জনের ফাঁসির রায় সুপ্রিম কোর্টেও বহাল, নির্ভয়ার পরিবারে সন্তোষ। রাজধানীর জুরাইনে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় স্বপন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। প্রধান আসামি শাওন সহ অন্য 7 জনকে খুব শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। গত 28 এপ্রিল রাতে ভয়ভীতি দেখিয়ে পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেতরে নিয়ে শাওন ও বিদ্যালয়ের দারোয়ান সহ 8 জন ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় 1 মে ধর্ষিত কিশোরী নিজে বাদী হয়ে মামলা করে। অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা 8ম শ্রেণী পর্যন্ত পড়া এক কিশোরীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল জুতোর দোকানের কর্মচারী শাওন। রাজধানীর লক্ষ্মীবাজারের বাসিন্দা এই কিশোরী পূর্ব জুরাইনে মামার বাড়িতে বেড়াতে আসলে ওই এলাকার শাওন তাকে প্রায়ই বিরক্ত করত। গত 28 এপ্রিল সন্ধ্যায় ভয় দেখিয়ে স্থানীয় আদর্শ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে শাওন ও তার 7 সহযোগী। আমি যখন আমার মামার বাসা থেকে আমার বাসায় যাই শুক্রবারে, আমার বাসায় যাওয়ার পথে ও আর কি আমার গাড়ি আটকায় পূর্ব জুরাইন স্কুলের ভিতরে নিয়ে যায়। সন্ধ্যা 7টা থেকে তো 1টা পর্যন্ত আমার রাত 1টা পর্যন্ত স্কুলে আমার আটকায় রাখে। ওর সাথে একটা ফ্রেন্ড ছিল মুন্না আর তানজিল, ওরা আর কি আমার হাত পা অনেকভাবে ধরে রাখছে, মুখও ধরে রাখছিল। সেখান থেকে ভোরে ছাড়া পাওয়ার পর স্থানীয় ও রাজনৈতিকভাবে এ ঘটনার সমাধান না পেয়ে নিজেই বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেন নির্যাতিত কিশোরী। দেখা তো আমি আবার কমিশনারের সজীব ক্লাবে যাই বিচার দিই। বিচার দেওয়ার পর ওখানে বলছে এটা তো রেপ কেস, তাহলে এখানে আমরা এই বিচারটা আমরা করতে পারবো না। তারপর আমি থানায় এসে ওদের নামে মামলা করছি। ওই ঘটনায় জড়িত বিদ্যালয়ের দারোয়ান স্বপনকে পুলিশের সোপর্দ করেছে স্কুল কর্তৃপক্ষ। তার জন্য আমরা অত্যন্ত লজ্জিত। এলাকাবাসী আমাদেরকে জানানোর পরে তাৎক্ষণিক তাকে বরখাস্ত করে থানায় পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কদমতলী থানা পুলিশ জানায় অন্য আসামি গ্রেফতারে অভিযান চলছে। একজন আসামিকে অলরেডি আমরা অ্যারেস্ট করিয়া বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পুলিশ রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ চলছে। আর অন্যান্য আসামি, প্রধান আসামি সহ অন্যান্য আসামিদেরকে ট্রেস আউট করেছি। তার মধ্যে অতি শীঘ্রই আমরা গ্রেফতার করতে পারবো বলে আমাদের বিশ্বাস। দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নির্যাতিত কিশোরীর পরিবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে নির্যাতিতা শিশু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত রানাকে গ্রেফতারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে গতরাতে কালিখাতী উপজেলার এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বজনরা জানান, মঙ্গলবার সদর উপজেলার চাকতা এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রানা নামে এক বখাটে 5ম শ্রেণীর ছাত্রীকে জোর করে একটি বাড়িতে ধরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির বাবা বাদী হয়ে রানাকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। গেটের সামনে যখন গেছি এই সময় মুখ আটকে ধরছে, এমনি করে মুখ আটকে ধরছে, গলার মধ্যে টিভিতে ধরছে। আমি ওর ফাঁসি চাই। ইনজুরিটা বেশ বড় ধরনের ইনজুরি এবং সেই অবস্থায় আমরা সঙ্গে সঙ্গে তাকে ওটিতে ঢুকাই এবং ওটিতে ঢোকার পরে 2 ব্যাগ ব্লাড আমরা তাকে দেই এবং সেই ইনজুরিটা আমরা রিপেয়ার করে দেই। মামলা করার পরে আমার ইন্সপেক্টর তদন্ত এবং অন্যান্য অফিসাররা বিভিন্ন জায়গায় আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা নন স্টপ রেড করি। রেড করার পরে আমরা তাকে এলেঙ্গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে এ বছরই প্রথম
পরীক্ষকদের জন্য মডেল উত্তর পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদ্ধতিতে শিক্ষা বোর্ডগুলো প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান পরীক্ষক প্রণীত মডেল উত্তর দেখে খাতা মূল্যায়ন করেন পরীক্ষকরা। পরীক্ষা পদ্ধতি উন্নয়নে এই উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকরাও মূল্যায়িত হবেন বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া গেলে এই পদ্ধতির উদ্দেশ্য শতভাগ সফল হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। সাদিয়া আফরিনের রিপোর্ট। পাবলিক পরীক্ষার খাতায় গড় মূল্যায়নের অভিযোগ দীর্ঘদিনের। সেই সাথে বিশ্বমানের শিক্ষাদানের লক্ষ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হলেও এই পদ্ধতি আয়ত্ত করতে ব্যর্থ হচ্ছিলেন বেশিরভাগ শিক্ষক। এসব বিষয় আমলে নিয়ে উত্তরপত্র মূল্যায়নে সঠিক দিক নির্দেশনা দিতে এবছর দেশে প্রথমবারের মতো চালু করা হয় মডেল উত্তর পদ্ধতি। প্রশিক্ষণপ্রাপ্ত 6 জন প্রধান পরীক্ষক স্ব বোর্ডে মডেল উত্তরপত্র তৈরিতে কাজ করেন, যা পরবর্তীতে খাতা সরবরাহের সময় পরীক্ষকদের দেয়া হয় বলে জানান পদ্ধতি সমন্বয়ক। বেশি নম্বর দিলে রিস্ক কম, ওই খাতা তো কেউ স্ক্রুটিনি করবে না, দেখো ভুল প্রশ্নে উত্তর দিয়ে দেয়, নম্বর দিয়ে দেন। মানে এটি বন্ধ হবে, কোয়ালিটিভ মার্কিং হবে। এখন সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে যারা খুব এক্সপার্ট তাদেরকে আমরা ডাকলাম এবং 3 দিনের এক্সক্লুসিভ একটা ট্রেনিং দিলাম শুধুমাত্র উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত। সেই সাথে এই পদ্ধতিতে প্রধান পরীক্ষকদের মূল্যায়নের এবং জবাবদিহিতার সুযোগ থাকায় প্রতিটি উত্তরপত্রে যথোপযুক্ত নম্বর প্রদান সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। একেবারে টাইমের সঙ্গে খুব সামঞ্জস্য বিধান করে উত্তরপত্রের সংখ্যা কম দিয়েছে এবং এক্সামিনার বেশি নিয়োগ দিয়েছে। বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে যদি তারা এই কার্যক্রমটাকে অবহেলা করেন বা তারা ঠিকমতো কাজ না করেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু নেক্সটে আরো ডেভেলপ করবে এই বিষয়টি। এই পদ্ধতির ফলে উত্তরপত্রের সমতা নিশ্চিত করে গড় মূল্যায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। যে বৈষম্যটা তৈরি হয় সেই বৈষম্যটা দূর করার জন্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা আমাদের প্রস্তাব ছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের একটা অংশ হিসেবে, এবং সেই জায়গায় আমরা মনে করি উদ্যোগটা ভালো। নতুন এই পদ্ধতিতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো সহ পরীক্ষার খাতা নয়, শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে বলেও মনে করেন তারা। তাদের প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থা এখনো সাম্প্রদায়িকীকরণের কবল থেকে মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখনো সাম্প্রদায়িকীকরণের প্রচেষ্টা চলছে। এটা আত্মঘাতী। জঙ্গি গোষ্ঠী এবং তেতুলুজুর গোষ্ঠী তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করার চেষ্টা করছে। এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। এই সব কিছুরই প্রভাব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে। সুতরাং এই সমাজে সাম্প্রদায়িকতা এবং সামরিক শাসনের যেরকম জঞ্জাল আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরেও সাম্প্রদায়িকতা এবং সামরিক শাসনের জঞ্জাল আছে। নড়াইলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার গোলজার হোসেন ও দাউদ শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল এ নির্দেশ দেন। এর আগে গোলজার হোসেন ও দাউদ শেখকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গোলজার হোসেন ও দাউদ শেখকে গ্রেফতার করে পুলিশ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৬ সালে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। গোলজার হোসেন ও দাউদ শেখকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মিসকেস 15/5/16 এর অভিযুক্ত আসামি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্য গুদামের ৪২ টন চাল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতরাতে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আহাদ আলী বাদী হয়ে মামলাটি করেন। খাদ্য নিয়ন্ত্রক জানান, গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শনে গেলে সেখানে চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। তদন্ত করে 853 বস্তায় 42 টন 650 কেজি চালের ঘাটতি পাওয়া যায়। পরবর্তীতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন
আর বর্তমানে আমরা আইনগতভাবে বিষয়টা দেখতেছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি হাসপাতালগুলোতে কাগজপত্রহীন অভিবাসীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। এর ফলে অবৈধ অভিবাসীরা সহজে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্ক সিটি হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেশন কমিশনার নিশা আগারওয়াল। বৈঠকে নিউ ইয়র্কের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাগজপত্রহীন অভিবাসীদের চিকিৎসা সেবা প্রক্রিয়া সহজ করতে আইনি সহায়তা কেন্দ্র চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে অভিবাসীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানান আগারওয়াল। স্বাস্থ্য সেবার পাশাপাশি আইনি সহায়তার বিষয়ে নগর প্রশাসনের এই সিদ্ধান্তে আনন্দিত প্রবাসীরা। আমরা অনেকেই জানি না কখন কোথায় ফোন করব এবং কিভাবে ফোনের মাধ্যমে সাহায্য নিয়ে আমরা ওই অ্যাটর্নি দেব। তো তারা অ্যাটর্নি দিচ্ছে, যেহেতু হসপিটালে তারা চিকিৎসাও দেবে এবং অ্যাটর্নিও দেবে। এটা সত্যি খুব ভালো উদ্যোগ। এই পদক্ষেপটা মেয়র যেটা দিয়েছে বা মেয়র এই কাগজপত্রবিহীন ব্যবস্থার জন্য যে সুযোগ সুবিধাগুলি দরকার, এই জন্য আমরা প্রশংসা করি এবং তারা যেন এই সুযোগ সুবিধা পায়। ভয়মুক্ত হয়ে বিশেষ করে আইনি সহায়তার আশ্বাসে প্রবাসীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন অনেকে। এত ভালো একটা উদ্যোগ নিয়েছে যে যাদের কাগজপত্র কিছু নেই এবং তারা ডাক্তারে যেতে পারবে, ট্রিটমেন্ট নিতে পারবে। এবং আরো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আইনিতে সহায়তা দিবে, যেখানে আমাদের যারা কাগজ নাই খুব ভয়তে আইনের কাছে যাইতে পারে না, অনেক কিছু সমস্যা হয়। আমার অনেক বাঙালি ভাই বোন এখানে অবৈধভাবে আছে, তারা আইনি সহযোগিতা পাবে। এই জন্য আমি এই আইনটাকে আমি স্বাগত জানাই। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযানের শিকার অসহায় কাগজপত্রহীন অভিবাসীদের আইনি সহায়তায় এরই মধ্যে নগর প্রশাসন 1,64,00,000 এবং রাজ্য সরকার $1 কোটি বাজেট বরাদ্দ দিয়েছেন। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলার 4 আসামির ফাঁসির সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ রায় দেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেছে ওই মেডিকেল ছাত্রীর পরিবার। এর আগে 2013 সালে এই মামলায় 4 জনের ফাঁসির রায় দেন নিম্ন আদালত। এরপর দণ্ডিতরা সুপ্রিম কোর্টে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ সেই আবেদন খারিজ করে ফাঁসির সাজা বহাল রাখা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 জন হল অক্ষয় ঠাকুর, মুকেশ, পবন গুপ্ত, বিনয় শর্মা। 2012 সালের 16 ডিসেম্বর বাসে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 23 বছরের মেডিকেল শিক্ষার্থী। পরে ভারত জুড়ে নির্ভয়া নামে পরিচিত পাওয়া ওই ছাত্রীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী। সাদমান ইসলামের সেঞ্চুরি ও শুভাগত হোমের বোলিং নৈপুণ্যে প্রাইম ব্যাংককে 107 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিকেএসপি 3 নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাস ও সাদমানের 119 রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের আভাস দেয় আবাহনী। 65 রান করে লিটন আউট হলে সাইফের সঙ্গে 101 রানের আরেকটি জুটি গড়েন সাদমান, তুলে নেন সেঞ্চুরি। অপর প্রান্তে 51 রান করে সাইফ সাজঘরের পথ ধরলে 103 রান করা সাদমানও তাকে অনুসরণ করেন। এরপর শুভাগত হোমের 23 ও নাজমুল হোসেন শান্তর 22 রানের মতো ছোট ছোট কিছু ইনিংসে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 305 রান সংগ্রহ করে আবাহনী। আলামিন ও আরিফুল তুলে নেন 3টি করে উইকেট। জবাব দিতে নেমে মেহেদি মারুফ ও শাহনাজের 50 রানের ওপেনিং জুটি ভাঙলে ধস নামে প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারে। মারুফের ব্যাটে আসে 31 রান। সালমান অপরাজিত 61 ও আলামিন জুনিয়র করেন 31 রান। শুভাগত হোমের ঘূর্ণিতে কুপকাত হয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারের হতাশায় ডুবতে হয় প্রাইম ব্যাংকে। 47 রান দিয়ে 5 উইকেট তুলে নেন শুভাগত। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎক্ষেপণ হলো ভারতের সাউথ এশিয়ান স্যাটেলাইট। নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে শেখ হাসিনা বললেন, ভূমিকা রাখবে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের 4 বছরেও শুরু হয়নি অর্ধ শতাধিক মামলার বিচার, শেষ হয়নি বেশিরভাগ মামলার তদন্ত। একদলীয় শাসন কায়েমে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের।
দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে স্কুলে নিয়ে কিশোরী গণধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার। টাঙ্গাইলে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আটক। বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী। এবং লাগামহীন দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা নদী। ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কোনো উদ্যোগ। তৎপর হওয়ার তাগিদ পরিবেশবিদদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।